এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আইনস্টাইন এগুলা বলে গেছি তোমাকে না? ঠিক আছে, ওকে। ওরে ওরে ওরে, চলেন স্যার, টাটা। আপনি আর কয়েক বছর পর আসেন। এটা মনে ফিস না? ও তাই তো, ওই যে ওই যে ওই যে ওই যে ওকে। ঠিক আছে বাবা, আমরা লাস্ট অধ্যায় শুরু করছি। আমাদের ভার্সিটি ব্যাচে ফিজিক্সের লাস্ট ক্লাস, তবে আরও আমাদের দেখা হবে, সমস্যা নাই। কম্বাইন রেজাল্টগুলো, আর যখন কম্বাইন পরীক্ষাগুলো হবে ওই দিনকেই সলভ আসবো নি আমি ফাইনাল মডেল টেস্ট 1-এর সলভ দিতে, মডার্ন ফিজিক্স। হ্যাঁ হ্যাঁ, উইকলি সিলেবাস, হ্যাঁ উইকলি হবে না কেন? উইকলি হবে, ঠিক আছে বলে দেবো নি আজকে ক্লাস শেষে। কালকে তোমাদের ক্লাস হবে, তারপরের দিন ক্লাস হবে না, শুধু 2টা পরীক্ষা হবে, আর মানে এরকম করে করে দিয়ে দেওয়া হবে আর কি। এখন তার ফিজিক্স ক্লাস দরকার নাই, কেমিস্ট্রি ক্লাস, ম্যাথ ক্লাস বেশি বাতাচ্ছে তোমাদের, বায়োলজিতে আর একটা ক্লাস বাতাচ্ছে, ম্যাথ বেশি বাতাচ্ছে, ম্যাথেই তোমরা পিছিয়ে গেছো, তাই 4টা ক্লাস লাগবে বললো যে আমি। আচ্ছা ঠিক আছে, শুরু করি বাবা। মডার্ন ফিজিক্স মানে সোজা বাংলা ভাষায় আইনস্টাইনের ফিজিক্স। তখন আইনস্টাইন কি এমন বললো যেটা নিউটন বলেছিল না? এই কি এমন বললো, এই জিনিসটা হচ্ছে বিজ্ঞানী নিউটন, আসলে নিউটন না, মানে আইনস্টাইনের আগ পর্যন্ত সব ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, ভর, সময় এই জিনিসগুলোকে মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয় হিসেবে ট্রিট করতাম, ওকে। বাট আইনস্টাইন দেখলো দৈর্ঘ্য, সময়, ভর এরা কিছুই আসলে ধ্রুবক না, এরাও নাকি খুব হাই স্পিডে গেলে পরিবর্তন হয়েছে। তো ওই জায়গায় মানে ধরো আজ পর্যন্ত তুমি যেটাকে ধ্রুবক মনে করতে, ওটা ধ্রুবক না। আজ পর্যন্ত তুমি যা সত্য মনে করতে, তা সত্য না। এই জায়গা থেকেই রিলেটিভিটির আগমন আর কি। আর খুব সহজ অর্থে বললে রিলেটিভিটি মানে আমার কাছে একটা জিনিস যেরকম আরেকজনের কাছে অন্যরকম, এই ফিলিংসটাই হচ্ছে রিলেটিভিটি। ধরো আমার কাছে মরিচ মিষ্টি, তোমার কাছে মরিচ খুব ঝাল, আমার কাছে আঙ্গুর টক, তোমার কাছে আঙ্গুর খুব মিষ্টি। এইরকম জিনিসটাকে ফিজিক্সে আসলে এরকম যে আমার কাছে যেই দৈর্ঘ্যটাকে 1 মনে হচ্ছে তোমার কাছে 1 মনে হচ্ছে না, আমার কাছে যেই সময়কে 2 ঘন্টা মনে হচ্ছে তোমার কাছে হচ্ছে না, আমার কাছে যেটাকে 2 কেজি মনে হচ্ছে তোমার কাছে হচ্ছে না, এটাই রিলেটিভিটি, কথা ওকে। সো রিলেটিভিটিতে আমাদের টাইপ নাম্বার 1-এ পড়তে হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। টাইপ 1 নাম হলো প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম। এটাকে খুব সহজ করে 2 ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটার নাম হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। একটার নাম হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটার নাম অজড় প্রসঙ্গ কাঠামো। নাও, জড় প্রসঙ্গ কাঠামো মানে এমন একটা প্রসঙ্গ কাঠামো যেই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ শূন্য। আর অজড় প্রসঙ্গ কাঠামো মানে এমন প্রসঙ্গ কাঠামো যেই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ শূন্য নয়। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো মানে সমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো, আর অজড় প্রসঙ্গ কাঠামো মানে অসমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো। অসমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো। আবার খেয়াল করো বাবা, জড় প্রসঙ্গ কাঠামো মানে সমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো, আর অজড় প্রসঙ্গ কাঠামো মানে হলো অসমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো। কথা কি ওকে? গুড। এবার আসি,
এই যে প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায় আমরা সুন্দর করলাম, কোনো সমস্যা নাই। আমাদের ইন্টারেস্ট সিলেবাসে কেবলমাত্র জড় প্রসঙ্গ কাঠামো আছে, এবং আমরা যে রিলেটিভিটি পড়ব, রিলেটিভিটি অ্যাকচুয়ালি আইনস্টাইনেরই দুইটা স্বীকার্য আছে, একটা সাধারণ একটা বিশেষ। তো এই জড় প্রসঙ্গ কাঠামোতে স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটি কার্যকর, আর এই অজড় প্রসঙ্গ কাঠামোতে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কার্যকর। আমাদের সিলেবাসে কেবলমাত্র স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটি আছে। তবে এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলো বাবা, বস্তুর ত্বরণ থাকলে কোনো সমস্যা নাই, কাঠামোর ত্বরণ থাকা যাবে না। ধরো আমি কাঠামো, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, এটা সমতরণের নিচে পড়বে, কোনো সমস্যা নাই। বাট আমি ত্বরণে দৌড়াচ্ছি, আমি কাঠামো, এটা হবে না। কথা ওকে? সো ভেরি ফ্যান্টাস্টিক কথা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো দুই রকম, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, গুড। টাইপ 1 শেষ। টাইপ 2 হচ্ছে স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটি। টাইপ 2 স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটি, এটা প্রদান করেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, এবং এই স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটির স্বীকার্য গুণে গুণে দুইটা। স্পেশিয়াল থিওরি অফ রিলেটিভিটির স্বীকার্য দুইটি। নাম্বার 1, যদি কোনো বস্তুর বেগ আলোর বেগের থেকে অনেক কম হয়, তাহলে এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সব সত্য, অর্থাৎ সনাতনী পদার্থবিজ্ঞান ঠিক, সনাতনী পদার্থবিজ্ঞান ওকে। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের থেকে অনেক অনেক কম হয়, তাহলে সনাতনী পদার্থবিজ্ঞান ওকে। কথা কি বোঝা গেছে? অ্যান্ড নাম্বার 2, আলোর বেগ ধ্রুব, আলোর বেগ ধ্রুব। তবে এখানে খেয়াল করতে হবে বাবা, কিছু জিনিস আমি লিখলাম না, অবশ্যই মাধ্যমটা একই হতে হবে। পানিতে আর কাছে তো আলোর বেগ একই হবে না, রংটাও একই হতে হবে, লাল আলো নীল আলো রং বেগ তো একই হবে না, কিন্তু তুমি কার সাপেক্ষে দেখছো দ্যাট ডাজন্ট ম্যাটার। অর্থাৎ তুমি স্থির হতে দেখো না, তুমি রকেটে বসে দেখো না, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, আলোর বেগ ধ্রুব। কথা ওকে? সো এই 2 নাম্বার স্বীকার্যটা থেকে কিন্তু ভার্সিটিতে প্রায় এমসিকিউ আসে, আলোর বেগ ধ্রুব। কেমন এমসিকিউ আসে আমি একটা একটু তোমাদেরকে দেখাই দিই। এমসিকিউটা আসে এরকম, ধরো এইটা হচ্ছে আলো, আলোর বেগ ছিল c, তুমি একটা রকেটে বসে আছো, এই রকেটের বেগ হচ্ছে 0.8 c। এখন কোশ্চেনে বলে রকেটের সাপেক্ষে আলোর বেগ কত? কি হবে বলো? অর্থাৎ আলোর বেগ যখন তুমি দেখবা, তুমি আর কাউরে গুনবাই না, এটাই তোমার এক কথায় উত্তর। কথা ওকে? আরো 2টা কেস থাকে। মনে করো একটা আলো এইদিকে গতিশীল আর একটা আলো এইদিকে গতিশীল, দুইটারই তো বেগ c, একটা সাপেক্ষে আরেকটার বেগ কত? c না 0? c। এখানে কোনো ধরনের রিলেটিভিটির প্রশ্নই ওঠে না। ধরো একটা আলো যাচ্ছে এদিকে, এই আলোর বেগ c, আরেকটা আলো আসছে এদিকে, এই আলোর বেগও c, আপেক্ষিক বেগ কত? c না 2c? c। ধরো একটা আলো যাচ্ছে এইদিকে c বেগে, আর একটা আলো যাচ্ছে এইদিকে, এইটাও c বেগে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, আপেক্ষিক বেগ কত? অর্থাৎ c থাকলে তোমরা খালি বলবা ছি 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 ছি, কিন্তু তাও পরীক্ষার হলে তোমরা ছি ছি করতে ভুলে যাও এবং মারা খেয়ে যাও। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? ওকে। সো দ্যাট এইবার এখানে আসো বাবা, এই 2টা কিন্তু ছিল স্বীকার্য। স্বীকার্য মানে এইসবের প্রমাণ নাই, জোর করে আইনস্টাইন ধরে নিয়েছে। পরবর্তীতে আলোর বেগ যে ধ্রুব, এটা প্রমাণ করেন বিজ্ঞানী মাইকেলসন মরলি। মাইকেলসন মরলি, এবং এই প্রমাণটা করে, এবং এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়, ইথার বলে কিছু নেই, ইথার বলে কিছু নেই। কথা কি ওকে? এই কথা ওকে? গুড। এইবার আমরা পড়ব টাইপ 3, এর নাম হলো রূপান্তর, ট্রান্সফরমেশন। আমাদের 2 রকমের ট্রান্সফরমেশন আছে, একটার নাম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর একটার নাম হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন
আরেকটার নাম হচ্ছে লরেঞ্জ ট্রান্সফরমেশন। তো লরেঞ্জ ট্রান্সফরমেশন আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে আমরা একটা পৃষ্ঠাতেই পড়ব, এই ভাগ করে ফেললাম। এই দিকে আমরা লিখলাম গ্যালিলিও, আর এই দিকে আমরা লিখব লরেঞ্জ। ছবি একটাই আঁকবো, দুইটা ছবি আঁকার আসলে খুব একটা দরকার নাই বা মেজর কোনো প্রয়োজনও পড়বে না। মনে করো এইটা একটা কাঠামো, এটা আরেকটা কাঠামো। তো মনে করো বাবারা কাঠামো দুইটা, একটা হচ্ছে এস কাঠামো আর একটা এস ড্যাশ কাঠামো। এই এস ড্যাশ কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। এই এস কাঠামোতে একটা ঘটনা, মানে এস ড্যাশ কাঠামোর একটা ঘটনা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ এবং টি ড্যাশ। আর এস কাঠামো থেকে যদি আমরা ঘটনাটাকে পর্যবেক্ষণ করতে চাই এস কাঠামো থেকে, তাইলে আমরা এটাকে বলবো এক্স, ওয়াই, জেড, টি। কথা কি ওকে বাবারা? কথা কি ক্লিয়ার? এনি প্রবলেম? গুড। সো এখন দেখো বাবা, ধরো এস ড্যাশ কাঠামো থেকে এইটুকুটা এক্স ড্যাশ হলে এস কাঠামো থেকে এই টোটালটা এক্স, আর ভি বেগে টি সময় ধরে গতিশীল হলে এইটুকুটা ভিটি। সো গ্যালিলিও তো বয়স্ক মানুষ, মানে অনেক আগের বিজ্ঞানী, ও সৎ পথে চিন্তা ভাবনা করতো এরকম যে খালি চোখেই দেখতে পাচ্ছে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। আর যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, তার ধারণাই ছিল ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হবে না, জেড অক্ষ বরাবর কোনো পরিবর্তন হবে না, আর টাইম পরিবর্তন হতে পারে এটা তো ওই সময়ের স্বপ্নেই ছিল না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন দেখলো এই কাঠামোগুলো অনুযায়ী আলোর বেগ ধ্রুব থাকার কথা, বাট আলোর বেগ ধ্রুব থাকছে না। কথা ওকে? সো গ্যালিলিও রূপান্তর শুধুমাত্র ভি ভেরি ভেরি লেস দেন সি হলেই সত্য, অন্য ক্ষেত্রে সত্য না। তখন আসলেন বিজ্ঞানী লরেঞ্জ চাচা। চাচা খুব চালাক ছিলেন। চাচা গ্যালিলিও সূত্রগুলোকে ইউজ করলেন, শুধু তার নিজের নামের একটা ফ্যাক্টর বানাইলেন, নাম হলো লরেঞ্জ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা দিয়ে আমরা অধ্যায় শেষ করবো, খালি এরকম করবো অধ্যায় শেষ যায়। এই লরেঞ্জ ফ্যাক্টর, এই ফ্যাক্টর দিয়েই এই পুরো অধ্যায় চলে। এই পুরো জিনিসটাকে ফ্যাক্টর দিয়ে সে গুণ করে দেবে, অর্থাৎ এক্স ড্যাশ ইকুয়াল টু গামা এক্স মাইনাস ভিটি, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই, জেড ড্যাশ ইকুয়াল টু জেড, টি ড্যাশ ইকুয়াল টু গামা টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। তো এই গোলাতে কি হলো দেখো, এস কাঠামো থেকে এস ড্যাশ কাঠামোতে আসে, এস কাঠামো থেকে এস ড্যাশ কাঠামোতে আস, এর নাম হচ্ছে লরেঞ্জ ট্রান্সফরমেশন। এখন তোমরা কেমিস্ট্রিতে মার্কনি কপ পড়বা, অ্যান্টি মার্কনি কপ পড়বা, তাহলে ফিজিক্সে লরেঞ্জ পড়লে অ্যান্টি লরেঞ্জ পড়বা না কেন? হ্যাঁ, সেখানেও তোমাকে পড়তে হবে অ্যান্টি লরেঞ্জ ট্রান্সফরমেশন। এই কি পড়তে হবে? অ্যান্টি লরেঞ্জ ট্রান্সফরমেশন। আমি আবারও বলছি, এটাকে কি পড়তে হবে এখন? অ্যান্টি লরেঞ্জ ট্রান্সফরমেশন। কথা ওকে? সো এই অ্যান্টি লরেঞ্জ ট্রান্সফরমেশন মিনস জাস্ট যেখানে ড্যাশ আছে ড্যাশ তুলে দিবা, যেখানে ড্যাশ নাই ওখানে ড্যাশ দিয়ে দিবা, ভি এর জায়গায় মাইনাস দিয়ে বসাই দিবা। দেখো কেমন হয়। এক্স ড্যাশের জায়গায় এক্স, গামার জামায় গামা, এক্স এর জায়গায় এক্স ড্যাশ, মাইনাসের জায়গায় প্লাস, টি এর জায়গায় টি ড্যাশ। সো ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ, জেড এর জায়গায় জেড ড্যাশ, টি এর জায়গায় গামা টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার। ওকে? কেন আমি এত কষ্ট করে লিখলাম? পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি গ্যালিলিও রূপান্তর, নিচের কোনটি লরেঞ্জ রূপান্তর, নিচের কোনটি বিপরীত লরেঞ্জ রূপান্তর।
তো তুমি এইটা মনে রাখা কোনো ব্যাপারই না, কারণ এটা কি হলো, এস থেকে এস ড্যাশ, এই এস থেকে এস ড্যাশে গামা থাকলে লরেঞ্জ, আর এস ড্যাশ থেকে এস হলে, দেখো ড্যাশ থেকে এস হয়েছে, তাহলে অ্যান্টি লরেঞ্জ। সো এইটুকুটা মনে রাখতে হবে। আর এই রূপান্তর গোলা থেকে উই নিড গামা। কি দরকার আমাদের? আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ নাম্বার 4, নাম হচ্ছে লরেঞ্জ ফ্যাক্টর গামা। সো লরেঞ্জ ফ্যাক্টর গামাটা কি জিনিস? লরেঞ্জ ফ্যাক্টর গামা ইকুয়াল টু 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, গামা ইকুয়াল টু 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কথা ওকে? সো এই ফ্যাক্টরের মধ্যে না অনেক কিছু বোঝার আছে। 1 নাম্বার তো নিচে একটা রুট আছে, তার মানে এখান থেকে নেগেটিভ বার হওয়ার কোনো সুযোগই নাই, তাই না? এবং ভালো করে একটা জিনিস দেখো, 1-এর পরে এই একটা মাইনাস আছে, তার মানে এই অংশটা 1-এর থেকে বড় হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে এই অংশটা 1-এর থেকে ছোট হবে, তাহলে 1 থেকে 1-এর ছোট বিয়োগ হবে, তার মানে 1-এর থেকে ছোট হবে, 1-এর থেকে ছোট দিয়ে ভাগ দিলে 1-এর থেকে বড় হবে। সো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে গামার মান গ্রেটার দেন ইকুয়াল টু 1। আর গামার মান 1 কখন? গামা তখন 1 যখন ভি 0, অর্থাৎ স্থির বস্তুর জন্য গামা 1, অথবা গামা 1 বলা যেতে পারে যদি ভি ভেরি ভেরি লেস দেন সি হয়। অন্য সব ক্ষেত্রে এই গামার মান 1-এর থেকে বড়, তাই আমি এই গামা দিয়ে অধ্যায় শেষ করব। যদি কোনো জিনিসের মান বাড়াইতে হয় গামা দিয়ে গুণ করব, কোনো জিনিসের মান কমাইতে গেলে গামা দিয়ে ভাগ করবো, এখানে অধ্যায় শেষ হচ্ছে। কোনো জিনিসের মান বড় করতে গেলে গামা দিয়ে গুণ করব, ছোট করতে গেলে গামা দিয়ে ভাগ করব, বড় করতে গেলে গুণ করব, ছোট করতে গেলে ভাগ করব। কথা কি ওকে? আর এই গামা পেয়ে গেলে আর কিচ্ছু গুণবো না, ওইখানেই বেগ শেষ। তোমাদের ভার্সিটি ব্যাচে 99% কোশ্চেনে আসে এর বেগ কত, এবং ক্যালকুলেটর ছাড়া তোমরা করতে পারো না, কোনো ব্যাপারই না। এই লাইন থেকে লেখা যায় বেগ ইকুয়াল টু সি √1 মাইনাস 1 বাই গামা স্কোয়ার। আর গামার মান 1-এর থেকে বড় না, তাহলে 1 বাই গামার মান 1-এর থেকে ছোট না। তাই এই যে আমি গেঞ্জি পরে আছি, ছোট বাই বড়র গেঞ্জি, ভি ইকুয়াল টু সি √1 মাইনাস ছোটা বাই বড়া স্কয়ার। এই চমৎকার সমীকরণের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বেগ পেয়ে যাব। আমি আবারও বলছি, এই চমৎকার সমীকরণের দিকে যদি আমরা তাকাই আমরা বেগ পেয়ে যাব। কথা কি ওকে? সো দ্যাট ভি ইকুয়াল টু সি √1 মাইনাস ছোট বাই বড় হোল স্কোয়ার। পারা যাবে? গামার পরিচয় কি বললাম? লরেঞ্জ ফ্যাক্টর। লরেঞ্জ ফ্যাক্টর গামা হচ্ছে লরেঞ্জ ফ্যাক্টর। গামা কি করে বের করব সেখানে আসছি। আর এখানে বোঝালাম যে গামা পাওয়া গেছে মানে সব পাওয়া গেছে, ঠিক আছে? এখন এই গামাটা কোত্থেকে আসবে এটা তোমরা জানো। বড় সূত্রগুলোকে এই গামা দিয়ে লিখতে ছোট হয়ে যায়। সো এই টাইপ 5-এ আমরা ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব, সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করো বাবা, ভর বৃদ্ধি পায় না হ্রাস পায়? ভর 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 বাড়ে, ওকে। সময় বৃদ্ধি পায় না হ্রাস পায়? বৃদ্ধি পায়, এর মানে ধীরে চলে। বৃদ্ধি পায় মানে ধরো তোমার সময় বাড়ছে, এর মানে তোমার সময় আসতে চলছে। ধরো তোমার বান্ধবীর সময় চলতেছে 2 দিন, তোমার হয়েছে 1 দিন, তার মানে তোমার ঘড়িটা স্লো চলছে। কথা ওকে? ওই যে কে বললো জানি না, ওই যে ঘড়ি স্লো চলছিল আর কি, ঠিক আছে? ওকে। তারপর দৈর্ঘ্য বাড়ে না কমে? কমে।
তো যা কমে তাকে গামা দিয়ে ভাগ করবা, যা বাড়ে তাকে গামা দিয়ে গুণ করবা। সো দেখো আমি সবগুলো সূত্র এক লাইনে লিখে দিচ্ছি। এম ইকুয়াল টু গামা এম নট, টি ইকুয়াল টু গামা টি নট, এল ইকুয়াল টু এল নট বাই গামা, ই ইকুয়াল টু গামা ই নট। এই জিনিসগুলো প্রচলিত। এখন প্রচলিত আর কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু এ নট বাই গামা। প্রচলিত আর কি আছে? ঘনত্ব। ঘনত্ব ইকুয়াল টু গামা স্কোয়ার রো নট। তো জেনারেলি এই কয়টা জিনিসের বাইরে তো আমি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখিনি, আর আসার কোনো সম্ভাবনাও নাই। সো এই কয়টার মধ্যে থেকেই ঘুরে ফিরে আমাদের পরীক্ষায় আসবে, আমরা করব, পরীক্ষায়ও পারবো, আমাদের ভালো লাগবে। ওকে, নাও এই জিনিসগুলোর মধ্যে আগে তোমাকে এই নট ছাড়াগুলোর পরিচয় একটু জানতে হবে। এম কি, এল কি, টি কি, বা বাকি সবগুলা যেগুলোতে নট নাই তাদের পরিচয়গুলো জানতে হবে। আর এম নট কি, এল নট কি, টি নট কি, এইগুলার পরিচয় জানতে হবে। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি ওকে? সো এখানে অনেক কাহিনী আছে আর কি। সো কাহিনীটা ভেরি সিম্পল, খুব সহজ করে মনে রাখতে হবে। ধরো আমি যেই কাঠামোতে পরিমাপ করছি, যদি জিনিসটা ওই কাঠামোতে থাকে তাহলে সেটা হবে নট। মানে অনেকটা এরকম যে মাপছে আর যা মাপছে এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। তো আপেক্ষিক বেগ শব্দটা তো আমাদের কাছে কঠিন। সহজ করে চিন্তা করলে যে মাপছে আর যা মাপছে এরা যদি একই জায়গায় থাকে, একই কাঠামোতে থাকে, তাহলে এটা নট। আর ভিন্ন কাঠামোতে থাকলে নট না। তাহলে আমরা বলতে পারি যে পরিমাপ করছে এবং যা পরিমাপ করছে, যা পরিমাপ করছে ভিন্ন কাঠামোতে। আর এইখানে জাস্ট লিখব একই কাঠামোতে। এখানে এদের মধ্যে আপেক্ষিক বেগ আছে, এখানে আপেক্ষিক বেগ নেই। একটাতে আপেক্ষিক বেগ আছে আর একটাতে আপেক্ষিক বেগ নাই। এখানে এই জিনিসটাকে বেসিক্যালি গতিশীল জিনিস বলে ধারণা করা হয়, আর এইটাকে আমরা আপাত বলে থাকি আর কি। আর স্থির কাঠামোর জিনিসটাকে আমরা প্রকৃত বলে সম্বোধন করি বা স্থির বলেও সম্বোধন করি। তো আমাদের মেন কাজ কিন্তু বাবা খালি এই দুইটা জিনিসকে আইডেন্টিফাই করা। আর যদি বড় আর ছোট বের করি তাহলে গামার মান বের করা কোনো সমস্যাই না, কারণ গামা মানে খালি বড়কে ছোট দিয়ে ভাগ করে দিতে হবে। গামা মানে বড়কে ছোট দিয়ে ভাগ করে দিতে হবে। আর গামা পেয়ে গেলে তো এই একটা থেকে আরেকটা বের করা কোনো ব্যাপারই না, খালি সূত্রের মধ্যে দিয়ে দিতে হবে। কথা ওকে? সো এর অঙ্কগুলো এখন প্র্যাকটিক্যালি আমাদের করা খুব দরকার এবং প্রয়োজন। সো আসো আমরা একটু অঙ্ক করা শুরু করি। তো এই টাইপের অঙ্ক একটু করতে হবে, কারণ এটা ইন হ্যান্ড না করলে পারা যায় না। নিচতলায় তুই 10 মিনিট লেটে এসেছিস। ওকে, তো তোমরা ওকে 28 নাম্বার এমসিকিউ দেখো, এমসিকিউ নাম্বার 28।
√3/2 √3/2 না 2/√3? দেখি, দেখো নিশ্চল অবস্থায় ভর আলোর বেগের ভর m নট, আলোর বেগের অর্ধেক বেগে গতিশীল, আলোর বেগের অর্ধেক। আমি বলি তোমরা কি করবা, শুনো, এটা তো ভি, তোমরা ঘট করে খালি গামা বের করে নিবা, খালি গামা বের করলেই মনে করবো উত্তর শেষ। দেখো গামা বের করলে কি হতো, 1/√1 - 1/4, তাই এইখানে হতো 3/4, তাহলে 4টা উপরে যে 2/√3, এই গামাই তো উত্তর, কারণ m = 2/√3 m নট। দেখো অঙ্ক কিন্তু সোজা ছিল, তাহলে কেন তোমরা ভুল করলা? তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল করা যাবে না। ওকে, এইবার তোমরা করতে পারো 37 নাম্বার। √3/2c, কারণ দেখো ভেরি সিম্পল, এখানে প্রশ্নে কি বলেছে, অতিবাহিত 2 দিন 4 দিনের সমান হয়। সো তুমি 2 দিন 4 দিন দেখবে, একটা বড় একটা ছোট, মানে আগে গাঁ বাইরে ফেললে, অত কিছু পড়াই লাগবে না তোমার, গাঁ বাইরেছে না। দেখো অঙ্ক টঙ্ক কিছু জানার দরকার নেই, বড়কে ছোটতে ভাগ করলে গামা পাবে, পালা। এখন গামা পাওয়ার পর দেখো v = c√1 - 1/2, আর যখনই দেখবা এই অর্ধেকের ব্যাপার আছে, অর্ধেক মানেই √3/2c, অর্ধেক বসালে এটা আসে, ঠিক আছে। তাও আমার মনে হয় যে কোনটা নট আর কোনটা নট না, একটু তোমাদের কাছ থেকে আমার একটু আইডেন্টিফাই করার দরকার আছে। এটা আমি একটু একজন একজন করে ধরি, কয়েকটা প্রথমে সবাই মিলে ধরি, তারপর একজন একজন করে ধরবো। মনে করো এই যে ওরা 2 বোন, এই 2 বোনের মধ্যে একজনকে আমার রুমে রাখলাম, দুজনেরই বয়স মনে করো 15 বছর, একজনকে রুমে রাখলাম আর আরেকজনকে মহাকাশে পাঠিয়ে দিলাম। যে মহাকাশে গেছিল ও মহাকাশ থেকে ফিরে এসে বলল 10 বছর মহাকাশে থেকে আসলাম। এখন বলো এই 10 বছরটা টি নাকি টি নট? সবাই মিলে বলো, শিওর? কি লজিকে করলা? ও গেছিল ওই মাপছে, সো এটা টি নট। তোমার কাছে গামা দেওয়া থাকলে তুমি টি বের করে ফেলতে পারবে, কথা কি বোঝা গেছে? ওকে, আমি মনে করো আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয়ে গেলাম। কারণ আমার হাইট তোমরা মাপলা 2 মিটার, এই আমার হাইটটা এল নাকি এল নট? কারণ আমি গতিশীল হয়েছি, তোমরা মাপছো আর কি, কথা ক্লিয়ার? আর আমি মহাকাশে গিয়ে আমার ভর মাপলাম 80 কেজি, এই 80 কেজিটা এম না এম নট? এম নট, কথা বোঝা গেছে? স্যার মনে হয় এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, পারা যাবে। গুড। সো চলো পরের টাইপে আগাই। টাইপ নাম্বার 6, নাম হচ্ছে শক্তি। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক। 3টা শক্তি আছে বাবা, আমরা চুপ করে মনে রাখবো এবং এই 1 পৃষ্ঠা লিখবো, আবার এখনই আমি মুখস্থ ধরবো আর কি, কারণ এই পৃষ্ঠাটা আবার ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? সো 3টা শক্তি আছে। একটা হলো নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি ই নট। বাবারা নিশ্চল শক্তি কি? ই নট। এই নিশ্চল শক্তি ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। নিশ্চল শক্তি ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। আমি আবারও বলছি, নিশ্চল শক্তি ই নট
ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। কথা ওকে? আর মোট শক্তি ই, মোট শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে বাবা গতিশক্তি কি করে বের করবো রে বাবা? ইয়েস, সো দ্যাট গতিশক্তি ই কে ইকুয়াল টু ই মাইনাস ই নট। হ্যাঁ কি না? দেখো বাবারা, ই এর জায়গায় এম সি স্কোয়ার, ই নটের জায়গায় এম নট সি স্কোয়ার ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। এখন এম সি স্কোয়ারকে কিন্তু আবার গামা এম নট সি স্কোয়ার লেখা যায়। সো এখানে যদি গামা এম নট সি স্কোয়ার লিখি তাহলে গামা মাইনাস ওয়ান এম নট সি স্কোয়ার কিন্তু বলা যায়। সো তুমি এই সবগুলা দিয়ে লিখতে পারো, যে কোনো একটা দিয়ে লিখলেই হবে। এখন কেন এই টাইপটা ইম্পর্টেন্ট? এখান থেকে বলে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেগ কত। সো বেগ বের করার জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এগুলা দিয়ে কিত কিত খেলবা, খেলে গামা বের করবা। আর গামা পেয়ে গেলে বেগ তো হয়ে গেল সি রুট ওভার 1 মাইনাস 1 বাই গামা স্কোয়ার। তো আমার মনে হয় না যে সামান্যতম কোনো কষ্ট হবে যদি তুমি এইভাবে বের করো। কথা ওকে? তো আমার তো একটা বিভব শক্তি, একটা মানে একটা নিশ্চল শক্তি, একটা মোট শক্তি, একটা গতিশক্তি, এই তিনটা ধরবো আমি কয়জনকে। 1 মিনিট সময় দিলাম, দিয়ে আমরা একটা অঙ্ক করব। ওকে, টাইম আপ। বলো বাবা, তিনটা শক্তি। গুড, বসো। বলেন তিনটাই। ওকে, বসো। ঠিক আছে, এখন তাহলে এই অঙ্কটা করে ফেলো। অঙ্ক তোমাদের শিটেই আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেকগুলো অঙ্ক আছে এরকম। ঠিক আছে, একচল্লিশ একটু বেশি সোজা। হ্যাঁ, তোমরা 53 নাম্বার করো। 53। √3/2c। দেখো 53 নম্বর আসলে কি বলছে? বলছে দুইটা সমান, তাই না? তাহলে এইদিকে আছে গামা মাইনাস 1 এম নট সি স্কোয়ার, আর এইদিকে আছে শুধু এম নট সি স্কোয়ার। এটা কেটে গেলে গামা মাইনাস 1 ইকুয়াল টু 1, গামা ইকুয়াল টু 2। গামা ইকুয়াল টু 2 হলে না আর কিছুই দেখবা না, কিছুই দেখবা না, দেখলেই পাপ হবে। কিছু গামার জন্য ভ্যালু মুখস্থ রাখতে হয়, কিছু না, খালি একটাই মনে রাখবা, গামা যদি 2 হয় তাহলে বেগ হবে
3/2c। গামা যদি 2 হয় বেগ হবে √3/2c। ওকে, ঠিক আছে। ওকে, চলো টাইপ নাম্বার 7-এ যাই। টাইপ নাম্বার 7-এ একটা সূত্র মনে রাখতে হবে আমাদের, তবে এই সূত্রটা মনে রাখলে আমাদের কিছু বেনিফিট আছে। এই সূত্রটা হচ্ছে E = mc², তো আমরা জানি, বাট এই E = আর একটা সূত্র আছে, √p² c² + m0² c⁴ p² c² + m0² c⁴ E = p² c² + m0² c⁴। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা কি ওকে? সো এই যদি সূত্র হয়, এই সূত্রটা ইউজ করবা ভরযুক্ত কণার, আর এই সূত্রটা ইউজ করবা ভরহীন কণার। কেমন করে? ভরহীন কণার জন্য ডি ব্রগলি থেকে আমরা জানি p = h/λ। তাহলে খালি ল্যামডা দেওয়া থাকলে তুমি পি পেয়ে গেলা, এই পিটাকে নিয়ে গিয়ে সুন্দর করে এখানে বসাতে হয়েছে। আর আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে, এটা থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকো, অতিভুজে তুমি ই দিবা, আর পিসি আর m0c² তুমি যে কোনো জায়গায় দিতে পারো, একটা ভূমিতে একটা লম্বতে দিতে পারো আর কি। এটাকে বলে আইনস্টাইনের ত্রিভুজ। এটা পিথাগোরাসের ত্রিভুজ না, এটা আইনস্টাইনের ত্রিভুজ। ওকে, গুড। এবার আমরা চলে যাব টাইপ নাম্বার 8, নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। কি নাম? ফটো ইলেকট্রিক ইফেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ 8, নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এর বাংলা নাম হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট এর বাংলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তো আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে আসলে ম্যাথমেটিক্যাল জায়গা আসার সম্ভাবনা ক্যালকুলেটর না থাকলে একটু কম। সো এখান থেকে থিওরিটিক্যালি অনেক কোয়েশ্চেন করা যায়। সো আমি থিওরিটিক্যাল অ্যান্সারগুলো সব একসাথে করে দিই। নাম্বার 1, এই আলোক তড়িৎ ক্রিয়া এটা একটা তাৎক্ষণিক ঘটনা। এই কেমন ঘটনা? তাৎক্ষণিক ঘটনা। এটার আবিষ্কারক হচ্ছে হার্জ। আবিষ্কারক হার্জ। এর জন্য নোবেল পাইছে আইনস্টাইন। এটা কার হয়? ধাতুতে হয়, সব ধাতুতে না, জেনারেলি 1A এবং 2A গ্রুপের ধাতুতে হয়। হার্জ। এরপর জেনারেলি এইটা মানে প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত নয়, প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো নর্মাল ঘটনা কি? যেই মানে পরমাণুগুলা আলটিমেটলি মানে যেগুলো আর কি আমাদের লাস্ট শেলে থাকে, মানে যাদের ইলেকট্রনগুলা মোটামুটি লাস্ট শেলে অবস্থান করে। আমি আবারও বলছি, যেগুলা মোটামুটি লাস্ট শেলে অবস্থান করে। আবারও বলতেছি, মোটামুটি লাস্ট শেলে অবস্থান করে, ওই ইলেকট্রনগুলোকে মুক্ত করা খুব সহজ। আর মুক্ত ইলেকট্রনই তো কারেন্ট প্রবাহের জন্য মূলত দায়ী। সো একটা ধাতু, ধরো এটা একটা ধাতুর সারফেস, এর মধ্যে আলো এসে পড়লো, ধরো এর ফ্রিকোয়েন্সি ল্যামডা, আর এর থেকে এর
মানে ইলেকট্রনগুলা যে ন্যূনতম শক্তি দিয়ে আবদ্ধ তার নাম হচ্ছে ফাই নট। এই ফাই নটকে আমরা বলি কার্যাপেক্ষক। তোমরা ভুলে গেছো? এই ফাই নটকে কি বলি? কার্যাপেক্ষক। ফাই নট ইকুয়াল টু এইচ এফ নট, অথবা আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা নট। এখন ফ্যাক্ট হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের সংজ্ঞা কোথায়, কি বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট? ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যাকচুয়ালি আমাদেরকে বলতেছে যদি আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের বেশি হয় তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে, অথবা যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হয় তাহলেও ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে। আমি আবারও বলছি, যদি আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের থেকে বেশি হয় তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে, আর যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম হয় তাহলেও ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে। কথা কি ওকে? শিওর? গুড। নাও এই শর্তটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই শর্তটা হলো, শর্ত ফুলফিল হলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে। নাও হইলে কি হবে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হইলে একটা আলোর কণা এইচ এফ কম্পাঙ্ক নিয়ে আসবে, ওর মধ্যে একটা অংশ বন্ধন ভাঙতে চলে যাবে, বাকি অংশটা দিয়ে মাননীয় ইলেকট্রন গতিশীল হবে। এখন আমরা যদি একটু ভাঙাচুরা প্রসিডিউর চালাই তাহলে আমরা পাবো এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ইকে। এটাকে আমরা প্রয়োজনে ল্যামডা দিয়েও লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা নট প্লাস ইকে। এই ইকে আমরা হাফ এম বি স্কোয়ার দিয়ে তো অবশ্যই আরামে বিরামে লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবং হাফ এম বি স্কোয়ার দিয়ে না লিখে এটাকে প্রয়োজনে আমরা ইভিএস দিয়েও আমরা বলতে পারি। ওকে, ইভিএস দিয়েও আমরা বলতে পারি। সো দেখো বাবা, এই রাশিগুলোর মধ্যে তুমি কি জানো না, আর একটা লাইন থেকেই কিন্তু সবগুলো লেখা যায়। সো এই লাইনগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক করা যায়, অঙ্ক আমরা করব, বাট বেসিক্যালি এই লাইনটা মনে রাখাই আমাদের টাস্ক। আর জিনিসগুলোকে একটু চিনতে হবে। তোমার ইকে তো গতিশক্তি, ভি হলো বেগ, আর ভিএস হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। কথা ওকে? এইবার চলো এইখান থেকে কেমন ইকুয়েশন, এটা আবার রিটেনে আসার সম্ভাবনা বেশি। ঢাকা ভার্সিটিতে প্রতিবারই দিচ্ছে একটা করে, আর এমসিকিউ দিতে পারে। এই এমসিকিউ এমন না যে এমসিকিউ দেওয়া যাবে না। ধরো এরকম তোমাকে বললো যে এফ ফ্রিকোয়েন্সির জন্য তুমি নিবৃত্তি ভোল্টেজ পেলা ভিএস, আর 3f ফ্রিকোয়েন্সির জন্য নিবৃত্তি ভোল্টেজ পেলা 2vs। তোমাকে প্রশ্ন করে দিল যে কার্যাপেক্ষক কত। তাহলে এই কার্যাপেক্ষককে অবশ্যই তোমাকে ভিএস এর রিপ্রেজেন্টে অথবা এফ এর রিপ্রেজেন্টে তোমাকে বলতে হবে। কথা কি বোঝনি? তো প্রথমটা আমি করি, তারপরটা তোমাদেরকে করতে দিই। সিস্টেম কিছুই না, জাস্ট ইকুয়েশনগুলোকে বারবার লিখতে হবে, দিয়ে যোগ বিয়োগ করলেই হবে। প্রথমে যদি লিখি তাহলে প্রথম ইকুয়েশন হচ্ছে এইচ এফ ইকুয়াল টু ফাই নট প্লাস ইভিএস। তারপরেরটাতে বসালে 2hf ইকুয়াল টু 3hf ইকুয়াল টু ফাই নট প্লাস 2EVS। হ্যাঁ কি না? সো ফাই নট যেহেতু তোমাকে বের করতে বলছে, তাহলে তুমি সব থেকে বেস্ট কি হয়,
তুমি যদি এইটাকে কেটে ফেলে দাও, কখন এটাকে কাটতে পারবা? সমান করে গুণ করে দেরি হয়ে যাবে। সো আমি যেটা করতে পারি, ফাই নট যেহেতু বের করতে বলছে, তাই ফাই নট কেটে তো আমার লাভ নাই। আমি কি করব? 3 দিয়ে 1কে গুণ করে 2কে বিয়োগ করে দেব। তাহলে দেখো ঠাস কেটে যাবে। তাহলে দিকে 0, 3 ফাই নট থেকে ফাই নট বাদ দিলে 2 ফাই নট, 3 ভিএস থেকে 2 ইভিএস বাদ দিলে হ্যাঁ কি না? ও এফ হবে, এফ ভুল করে এফ নট দিয়েছি। ঠিক আছে, সো এইখান থেকে আমাদেরকে ফাই নট বের করতে হবে। তাহলে কি চলে আসবে বলো তো? তাহলে ফাই নট চলে আসছে মাইনাস ইভিএস বাই 2। ওকে, তো মাইনাসটা মনে হয় ভুল করে চলে আসছে, মানে আমি ডেটাগুলো দিয়েছি, ডেটাগুলো একটু ভুয়া মানে কি এইখানে হয়তো 2 আর এইখানে হয়তো 3, ডেটাগুলোর কারণে একটু ঘাবলা হয়ে গেছে আর কি, তাই মাইনাস চলে আসছে। আর কোনো ইস্যু না, কোনো সমস্যা নেই, বাট স্টাইলটা এরকম। ঠিক আছে, তো আমি তাহলে এরকম একটা অঙ্ক তোমাদের কাছ থেকে চাচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরকে বললাম যে এফ কম্পাঙ্কের জন্য নিবৃত্তি ভোল্টেজ ভিএস, 3f কম্পাঙ্কের জন্য নিবৃত্তি ভোল্টেজ VS. Okay, now the question is সূচন কম্পাঙ্ক কত? The question is সূচন কম্পাঙ্ক কত? এইচ দিয়ে ভাগ করতে হবে না নাকি? তবে দেখলা তুমি অপশানে তুমি দেখছো ইভিএস দিয়ে উত্তর নাই, উত্তর আছে এফ দিয়ে। তাহলে কি করবা? এফ না কেটে ভিএস কাটো। ওখানে বসালে হবে, মানে তুমি দেখছো অপশানগুলো এফ দিয়ে আছে, মানে এফ নটটা এফ দিয়ে আছে, বুঝলি? তাহলে এফ দিয়ে যদি এফ নট থাকে তাইলে কিন্তু ইভিএস থেকে কেটে ফেললে উত্তর হয়ে যাবে আর কি। তো যারা বুঝতে পেরেছো, বাকিরা একটু খেয়াল করো। এইচ এফ ইকুয়াল টু ফাই নট প্লাস ইভিএস, 3HF ইকুয়াল টু ফাই নট প্লাস 4 EVS। এইটুকুটাকে কেটে ফেলি, তাহলে একবারে এফ আর এফ নট দিয়ে উত্তর আসবে। তাহলে কি করবো? তাহলে করবো এটা 1 ইন্টু 4 মাইনাস 2, তাই না? তাহলে এটাকে 4 দিয়ে গুণ দিয়ে 1 দিয়ে গুণ দিলে থাকবে HF, আর এটাকে 4 দিয়ে গুণ দিলে থাকবে 3 ফাই নট মানে HF নট, সব কেটে গেছে। সো এত সোজা উত্তর দেখো তুমি, এফ নট ইকুয়াল টু বাই 3। এত দারুণ উত্তর তুমি বাবা, কথা বুঝতে পেরেছ? মানে ঢাকা ভার্সিটিতে প্রতি বছর আসছে 4 বছর থেকে অঙ্ক। খেলাটা কোথায়? এই দুটাই সমীকরণ লেগে কিতকিত খেলা, রিটেনে 2.5 মার্ক, মার্ক না, বুঝনি? ওকে, এবার ফটো ইলেকট্রিক ইফেক্টের আরেকটা টাইপ আছে। আগেরটা কয় নাম্বার ছিল? 8 ছিল, 9 ছিল। ওকে, এইটা কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট না, আলোর কণা ধর্ম প্রকাশ করে, আবার এখানে হালকা পাতলা তরঙ্গের কথাও আছে। দুইটা মিলিয়ে আমরা বলতে পারি এটা আলোর কোয়ান্টাম ধর্ম প্রকাশ করে। আমরা দুইটা মিলিয়ে
সুন্দর করে বলতে পারি ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যাকচুয়ালি আলোর কোয়ান্টাম ধর্ম প্রকাশ করে। এই কি ধর্ম প্রকাশ করে? কোয়ান্টাম ধর্ম প্রকাশ করে। ওকে, আচ্ছা। এই কে আছে মান? শনিবার বিকাল 5টার খাতা নিচে দিয়ে দিতে বল, তা না হলে তো গ্যাঞ্জাম লেগে যাবে। একবারে নিচে গেটে দিয়ে দিতে বল। ওকে, তাহলে কণা ধর্ম এবং কোয়ান্টাম ধর্ম, কারণ এখানে কোয়ান্টাম তত্ত্ব তো ইউজ করেছি, ইকুয়াল টু এইচ কোথা থেকে আসছে? কোয়ান্টাম ধর্ম থেকে। কিন্তু কণা ধর্মটা কোথায় এটা বুঝতে হবে বাবা। কণা ধর্মটা কোথায়? এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্ট হচ্ছে একটা ফোটন একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে। তাহলে 10টা ফোটন কয়টা ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে? 10টা ফোটনের সাথে সংঘর্ষ করে। অর্থাৎ এনটা ইলেকট্রন কয়টা ফোটনের সাথে সংঘর্ষ করে? সো এইটা ভেরি ইম্পর্টেন্ট যে একটি ফোটন একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করবে। তার মানে এনটি ফোটন এনটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করবে। খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যদি ফটো কারেন্ট বের করতে চাই, আই মানে কিউ/টি, এটা দিয়ে আজকের ক্লাস শুরু করেছিলাম আর শেষও সামনে হয়ে যাচ্ছে, NE/T। এখন ফ্যাক্ট হচ্ছে ই তো ইলেকট্রনের চার্জ, তাহলে N/T মানে কি? N/T মানে হচ্ছে একক সময়ে নির্গত ইলেকট্রন সংখ্যা। তো একক সময়ে নির্গত ইলেকট্রন সংখ্যা মানে একক সময়ে আপতিত ফোটন সংখ্যা। সো কয়টা ফোটন আসছে ওটা জানলে আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারবো। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? একটা লাইটের তীব্রতা যত বেশি হবে সিকিউ এর জন্য 1 ঘন্টা। কি করে একই কোশ্চেনে দুইবার তো প্রিন্ট হওয়ার কোনো আমি জায়গা দেখতে পাচ্ছি। ও 1 ঘন্টা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা এমসিকিউ 30 মিনিট। ঠিক আছে, এখানে খাতা নিচে দিয়ে দিতে বললাম 5টা বাজে, নিচে দিয়ে দিয়ে তুলবে। আই যদি বেশি হয়, তীব্রতা বাড়লে পাওয়ার বাড়বে। পাওয়ার বাড়লে নাম্বার অফ ফোটন বাড়বে, নাম্বার অফ ফোটন বাড়লে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, মানে কারেন্ট বাড়বে। পরীক্ষায় কি আসে জানো? তীব্রতা বাড়লে কি বাড়ে? তুমি এরকম করে মনে রাখবা, দেখো আই অর্থাৎ আই বাড়ালে আই বাড়বে। ওকে, আর আগের পৃষ্ঠার সূত্রগুলো যদি তুমি দেখতা, সূত্রগুলো ছিল এরকম, HF = HF0 + EVS। এখান থেকে বলা যায় যদি তুমি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে ভোল্টেজ বাড়বে। তাহলে এখানে একটা জবের বিষয়, কিন্তু তীব্রতা বাড়ালে কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়বে না। আর ফ্রিকোয়েন্সি বাড়ালে নিবৃত্তি ভোল্টেজ বাড়বে, কারেন্ট বাড়বে না। সেখানে কিন্তু ওহমের সূত্র উড়ে গেল আর কি। ওহমের সূত্র খালি পরিবাহিত প্রযোজ্য। সেখানে তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে, আর ফ্রিকোয়েন্সি বাড়লে নিবৃত্তি বিভব বাড়বে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি হলে তো একটা এমসিকিউ এটাই দেব। সো তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে, আর ফ্রিকোয়েন্সি বাড়লে নিবৃত্তি ভোল্টেজ বাড়বে। পারা যাবে? শিওর? ওকে। টাইপ নাম্বার 10 নাম হলো এক্স রে। আর 2টা টাইপ আছে, 12 টাইপ হলে শেষ। টাইপ 12, 10 নাম হলো এক্স রে। এক্স রে হলো ফটো ইলেকট্রিক ইফেক্টের পুরা উল্টা। ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা আলো থেকে কারেন্ট পেয়েছি, আর এক্স রেতে আমরা কারেন্ট দিব, আলো পাবো, কিন্তু আলোটা দেখা যাবে না। এর নাম হলো অজানা আলো, এক্স রে। সো এটার কনসেপ্টটা মোটামুটি এরকম। ধরো আমাদের কাছে অ্যানোড আর ক্যাথোড থাকবে, মারবো বড় সড়ো ভোল্টেজ, আমরা এখান থেকে আলো পাবো। সো এটা হচ্ছে ভিএস, আলো পাইলাম ল্যামডা।
যদি কোনো লস না হয় ইভি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, আর এখান থেকে আবার ইলেকট্রনের বেগ হবে হাফ এম ভি স্কোয়ার। সো এক্স রে সম্পর্কে এইটা মনে রাখলে মোর দেন এনাফ। ওকে, ইভি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, এই ক্লিয়ার? ওকে, এক্স রে নিয়ে আর কিছু পড়ার দরকার নাই, এক্স রের বৈশিষ্ট্যগুলো জানার দরকার আছে, এগুলো মুখে মুখে হয়ে যায়। এক্স রের কোনো চার্জ নাই, ইলেকট্রন কিছু দিয়ে বিক্ষিপ্ত হয় না, এর বেগ আলোর বেগের সমান, এক আয়ন করতে পারে না, আয়ন করতে পারে না, মানে আয়ন তৈরি করতে পারে না এক্স রে, আলফা বিটা কিন্তু পারে, এরকম আর কি। সো টাইপ 10 এটাই। এবার আসি টাইপ নাম্বার 11, নাম হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন প্রভাব। তাহলে কম্পটন প্রভাবটা হচ্ছে এরকম, এটা একটা স্থির ইলেকট্রন ছিল, এর উপরে আরামে বিরামে একটি ফোটন এসে আঘাত লাগালো, ঠাস, ইলেকট্রনটা কিছুটা শক্তি চুষে নিল এবং গতিশীল হলো, তাই ফোটনের শক্তি কমে গেল, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল। আমরা মনে মনে ধরে ধরে নিলাম যে ফোটনটা ফাই কোণে বিক্ষিপ্ত হয়ে গেল। আবার বলছি, আমরা মনে মনে ধরে নিলাম ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হয়ে গেল, ফাই কোণে বিক্ষিপ্ত হয়ে গেল। আবারও বলছি, আমরা মনে মনে কি ধরে নিলাম, ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হলো, ফাই কোণে বিক্ষিপ্ত হলো, ধরতে পারি, ধরে নিলাম। সো ইলেকট্রনটা থিটা কোণে বিক্ষিপ্ত হলো। মনে করো এর তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, পরে হলো ল্যামডা ড্যাশ। 3টা লাইন খালি মনে রাখতে হবে। নাম্বার 1, lambda dash should be lambda plus h by m naught c 1 minus cos phi। মনে রাখবা, এই ফাই ফতে ফাই ফতে ফোটন, তাহলে ফাই কার সাথে কোণ, ফোটনের সাথে কোণ। ফতে ফাই, ফতে কি ফোটন, ফাই কার সাথে কোণ, ফোটনের সাথে কোণ। ওকে, তাহলে এইখানে এইচ বাই এম নট সি এর মানটা মনে রাখলে তোমরা ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে পারবা। এর মানে হচ্ছে 0.024 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডাও নিবা অ্যাংস্ট্রম এককে, এটাও নিবা অ্যাংস্ট্রম এককে, তাহলে ক্যালকুলেটর ছাড়াই উত্তর হয়ে যাবে। ওকে, আর একটা বিষয়, তাহলে এর শক্তি ছিল আগে কত, এইচ সি বাই ল্যামডা, এর পরের শক্তি কি হলো, এইচ সি বাই ল্যামডা ড্যাশ। তাহলে এই ইলেকট্রনের শক্তির পরিমাণ হবে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা ড্যাশ। তুমি প্রয়োজনে এইচ সি কমনও নিতে পারো, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা ড্যাশ। সো এই দুইটা ছাড়া আর একটা জিনিস মনে রাখতে হবে, কম্পটন ইফেক্ট নাম হতে পারে, কিন্তু এটা আবার আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ দেয়। নাম হলো কম্পটন ইফেক্ট, আর প্রমাণ দেয় কিসে, তরঙ্গ ধর্মের। একটা, দুইটা, তিনটা, আর কিছু তোমার মনে রাখতে হবে না, পারবা। দ্য লাস্ট টাইপ নাম হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। জীবনই তো অনিশ্চিত, সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো জীবন যেহেতু অনিশ্চিত, নামও তাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো হাইজেনবার্গ প্রথমে কি দিয়েছিল ভুলে যাও, লাস্ট পর্যন্ত হাইজেনবার্গ দিয়েছে অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অথবা এটাকে বলা যায় এইচ কাট বাই 2। তাহলে প্রশ্ন হচ্ছে এইচ কাট কি, এইচ কাট হচ্ছে এইচ বাই 2 পাই, এর মান হচ্ছে 1.2
38 10 to the power না 1.03 10 to the power -34 জুল সেকেন্ড। এটার নাম হলো ডিরাক্স কনস্ট্যান্ট। ডিরাক্স কনস্ট্যান্ট। ওকে, কি হলো রে? দেখ থাক এখানে 5-7 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। ও খাতা দিচ্ছিস নাকি তুই? দে তাহলে খাতা দিতে দেখ। এই এর নাম কি? ডিরাক্স কনস্ট্যান্ট। সো এইটার টোটাল 5টা জাতক আছে। কিছু না, এখানে এক্স দিবা, ওয়াই লিখলে এখানে ওয়াই লিখবা, জেড লিখলে জেড লিখবা, থিটা লিখলে এল লিখবা, শক্তি লিখলে সময় লিখবা। এই 5টা হচ্ছে ভ্যারিয়েন্ট। আর এই সূত্র দিয়ে একটা জিনিস প্রমাণ করা যায়, কেন ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। নিউক্লিয়াসে থাকতে পারে না। কেন ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার মেন কথা। এবং তুমি যার ভরবেগ যত অ্যাকুরেটলি নির্ণয় করতে পারবা, ওর অবস্থান তত খারাপভাবে নির্ণয় করতে পারবা। তুমি ম্যাথে যত ভালো হবা, বায়োলজিতে তত খারাপ হবা। বায়োলজিতে যত ভালো হবা, ম্যাথে তত খারাপ হবা। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কথা কি ওকে? আচ্ছা, এবার একটু শীতটা হাতে না, হাতে নিয়েছো। এমসিকিউ নাম্বার 66। এমসিকিউ নাম্বার 66। গুড, খুব তাড়াতাড়ি বললাম, ভালো লাগলো। এমসিকিউ নাম্বার 82। শীট বলে উড়িয়ে পালিয়ে গেছে। শীট মনে আপনি নেনই নি, যে একটা শীট দেখতে পাচ্ছি এখানে। ও, শীট বলে উড়ে গেছে, কথা শুনলা? ইয়েস, আরে ইকুয়াল টু এইচ মিউ না, সি নাম্বারটা উত্তর। 83 বলো। কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে নিবৃত্তি ভোল্টেজ বাড়ে, গতিশক্তি বাড়ে, বেগ বাড়ে। ওকে, পঁচাশি কোনটা? ডি। এটা তো মুখস্থ, বইয়ে কতবার দেখছি তোমরা, তাই না? 97 নাম্বারটা করো তো, দেখি পারো কিনা। কি শিখালাম তোমাদেরকে? সবাই 97 নাম্বারটা। অবশ্যই। আর যাও, লাস্ট কোয়েশ্চেন 104। হ্যাঁ, 2 ল্যামডা কেন হবে বাবা? কার্যাপেক্ষক বাড়লে সূচন তরঙ্গ দৈর্ঘ্য না। হ্যাঁ, এইচ সি বাই ল্যামডা না, এইচ সি বাই ল্যামডা। তাহলে কার্যাপেক্ষক ডবল হলে
ল্যামডার মান অর্ধেক হয়ে যাবে। সো λ/2 কথা ওকে, ক্লিয়ার? যাও, শেষ। আমরা বলতে পারি দা এন্ড। এখন প্রশ্ন হচ্ছে কালকে তোমাদের কিসের পরীক্ষা হবে? কালকে তোমাদের ম্যাথ ক্লাস। এখন পরীক্ষাটা কিসের হবে? মহাকর্ষের পরীক্ষাই তো হওয়া উচিত। আমি একটু নাইমকে ফোন দিই। হ্যাঁ, মানে ইন্টিগ্রেশনও তো আবার বাদ ছিল এক্সাম, তো নাইমকে আমি ফোন দিচ্ছি। এই নয়ন, ক্লোজ কর।